তিস্তা বাঁচাতে উত্তরের 5 জেলায় চলছে অবস্থান কর্মসূচি। লাখো মানুষের অবস্থান, পানির ন্যায্য হিস্সা আদায়ে আর কোনো ছাড় নয়। আমরা বর্ষার সিজনে এমন অবস্থা হয়ে যায়, গরু বাছুর মানুষজন ধরে খুব ভয়াবহ অবস্থায় থাকা লাগে। তিস্তার যে ন্যায্য পানি আমরা সময় মতো এই পানিটি পাই না। 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আসছে ছাত্রদের নতুন দল, নেতৃত্ব নিয়ে চলছে পর্যালোচনা। আহ্বায়ক পদে চূড়ান্ত নাহিদ ইসলাম। আমরা বিশ্বাস করি এখন একটি আহ্বায়ক কমিটি হলো 1 বছরের মধ্যে আমাদের কাউন্সিল হবে, যে কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে সরাসরি বিভিন্নজন বিভিন্ন পদে যাবে। সাইপ্রাসের কথা বলে যশোরের জাফরকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠায় দালাল চক্র। রাশিয়া থেকে ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার। বিকশিত হচ্ছে না ভোলার সম্ভাবনাময় পর্যটন স্পট চরকুকরি মুক্তি। নিরাপদ যাতায়াত ও অবকাঠামোয় বড় বাধা বলছেন পর্যটকরা। একটা লঞ্চ বিললে আর একটা লঞ্চ বিরার জায়গা থাকেন, এই কারণে যাত্রী পল্টন হস্তশিল্প হইলে দেখা গেছে যাত্রী ওঠানামা খুব ভালো হবে। কানাডার টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে উল্টে গেল উড়োজাহাজ। আহত 18 যাত্রী, বরফে ঢাকা রানওয়ে দুর্ঘটনার কারণ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যর্থ টাইগারদের ব্যাটিং লাইন আপ। পাকিস্তান এ দলের বিপক্ষে 7 উইকেটে বড় হার। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবারে বিস্তারিত। জগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির ডাক দেয় তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠন। কর্মসূচির দ্বিতীয় দিনে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় তিস্তা নদী পাড়ে অবস্থান করছেন লাখো মানুষ। বিএনপির কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। তিস্তার পাড়ের লোকজন জানান, ভারত সব সময় বিমাতা সুলভ আচরণ করে থাকে। তাদের প্রয়োজনে পানি ছেড়ে এ অঞ্চল ভাসিয়ে দেয়, আবার বাংলাদেশের প্রয়োজনে 1 ফোঁটা পানিও পাওয়া যায় না। এতে ফসল আবাদে বিপাকে পড়তে হয়। বিএনপি নেতারা বলছেন, বিগত সময়ে আওয়ামী সরকার ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে ব্যর্থ হয়েছে। কর্মসূচির প্রথম দিন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এতে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানাতে তিস্তার পাড়ে অবস্থান করছেন। আজ বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির সমাপনী টানবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বর্ষার সিজনে এমন অবস্থা হয়ে যায়, গরু বাছুর মানুষজন ধরে খুব ভয়াবহ অবস্থায় থাকা লাগে। আমরা সময়তে বাঁধের মধ্যে বাঁশ ঝাড় কাটি বাঁধকে রক্ষা করি, ওইখানে আশ্রয় নিয়ে থাকা লাগে। তিস্তার যে ন্যায্য পানি আমরা সময় মতো এই পানিটি পাই না। যখন পানি দরকার হয় না তখন আমরা পানি ভারত করে দেয়। এবং এই 17টি বছর এই হাসিনা ফ্যাসিস্ট সরকার নতজানু পররাষ্ট্র নীতির কারণে আজকে আমরা এই মেঘা প্রকল্পটি বাস্তবায়ন করতে পারছি না। এদিকে আওয়ামী লীগ ভারতের বন্ধু, অথচ 15 বছরে দেশটি থেকে তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করে আসছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। এই সময় নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তারা। রফিকুল ইসলামের প্রতিবেদন। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে আসেন লাখো মানুষ। সোমবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের সাথে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করে আসছে বলে মন্তব্য করেন তিনি। এখানে শুকনো খড়খড়া মাটি ছিল, সেই মাটিগুলো যাতে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের কাছে প্রতিবেশী দেশের প্রতারণার চিহ্ন হয়ে না থাকে, এই জন্য অল্প কিছু পানি ছেড়ে জায়গাগুলিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রতারণা। তো আমাদের প্রতিবেশী কত ভালো এটা থেকেই বুঝে নিতে পারি আমরা। নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিকেলে রংপুরের মহিপুর পয়েন্টে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জনগণের সরকার ক্ষমতায় এলেই এটি বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জনগণ ঐক্যবদ্ধ থাকলে পানির ন্যায্য হিস্সা আদায়ের পাশাপাশি মহাপরিকল্পনাও
বাস্তবায়ন হবে বলেও জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আগামী দিনে যেমন দেশের ভেতরে গণতন্ত্র আসবে, তেমনি আন্তর্জাতিকভাবেও আমরা আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারবো। একই কর্মসূচিতে অংশ নিয়ে দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। জেগে উঠতে হবে, শহীদ জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, তারেক রহমানের বাংলাকে যারা শ্মশান করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, হতে পারে না, পারে না, পারে না। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দিতে হবে। সীমান্তে গুলি চালানো বন্ধের পাশাপাশি দাদাগিরিও ছাড়তে হবে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। পানির বিষয়ে ভারতের সঙ্গে মুখ খুলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। সেই সঙ্গে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। বন্যা মৌসুমে পানিতে ভাসলেও শুষ্ক মৌসুমে মরুভূমির হাত থেকে রক্ষা চায় তীরবর্তী মানুষজন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। নীলফামারী ও কুড়িগ্রাম থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম ও মোহাম্মদ জুয়েল রানা। প্রথমেই যাচ্ছি নীলফামারীতে। আমিরুল, সেখানে কি পরিস্থিতি এখন? তিস্তার পারে জনসমাগম কেমন দেখছেন? জি, ধন্যবাদ ববলি আপনাকে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে 48 ঘন্টার যে লাগাতার কর্মসূচি, আজকে সেটির দ্বিতীয় দিন। মূলত কর্মসূচি শুরু হবে সকাল 10টা থেকে এবং 12টার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র প্রধান অতিথি হিসাবে এখানে বক্তব্য রাখবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারীর তিস্তা ডালিয়া পয়েন্টে। এই কর্মসূচিতে বাবু গয়েশ্বরচন্দ্র ছাড়াও বিভাগীয় বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তৃতা করবেন। এছাড়া বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এবং তিস্তা পাড়ের মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি, নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত যে 11টি পয়েন্টে এই তিস্তা বাঁচাও অবস্থান কর্মসূচি হচ্ছে, এখানে সন্ধ্যা 7টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এছাড়া আরও যেসব কর্মসূচি এখানে এই পয়েন্টে পালন করা হবে সেটি হচ্ছে উত্তরাঞ্চলের প্রখ্যাত ভাইয়া গান, জারি গান, সারি গান এবং তিস্তা পাড়ের নাটক মঞ্চস্থ হবে। মূলত এখনো অংশগ্রহণকারীরা এখনো সেভাবে তারা অলরেডি প্রস্তুতি নিচ্ছেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। তো কালকের যে অবস্থান কর্মসূচি সেটা সম্পর্কে যদি একটু বলি, কালকে স্বতঃস্ফূর্তভাবে মূলত 2টা থেকে এই কর্মসূচি জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু, সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এবং বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে এবং একটি মিলন মেলার পরিণত হয়। বিএনপি নেতা কর্মীরা যেটি বলছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে প্রতিবেশী রাষ্ট্র নয় বরং শত্রু রাষ্ট্র এই তিস্তার ন্যায্য হিসা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তারা পরিকল্পিতভাবে এটা বাস্তবায়ন করতে পারেনি। শুধুমাত্র উন্নয়নের
ধোঁয়া দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে। তো মূলত এই ছিল আমার কাছে এই ডালিয়া পয়েন্ট থেকে সর্বশেষ। আমি এবারে ফিরে যাব কুড়িগ্রাম রানার কাছে। রানা, আপনার এখান এই পয়েন্টে সর্বশেষ খবরটি জানাবেন আমাদেরকে। আমিনুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামেও তিস্তা বাঁচাও আন্দোলনের যে লাগাতার 2 দিনের কর্মসূচি, আজ কিন্তু সেটির শেষ দিন। এর আগে কিন্তু গতকাল দুপুরের পর এই তিস্তা বাঁচাও আন্দোলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও কিন্তু পরে আলোচনা সভা এবং স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা আলোচনা করেন এবং তিস্তা পাড়ের যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু সেই বক্তব্য প্রদান করেন। পাশাপাশি সেখানকার মানুষের দুঃখ কষ্টের কথা শোনেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই দিনভর আলোচনার পর কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন যে জারি গান, পালা গানের আয়োজন করে আয়োজক কমিটি, এর মাধ্যমেই কিন্তু তারা গভীর রাত পর্যন্ত সেটি করে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে যারা বিভিন্ন এই আন্দোলনে যোগ দিয়েছেন স্থানীয় যারা মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা পর্যন্ত আসলে করা হয়েছিল। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে এই নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রামের যে রাজারহাটের বুড়িরহাট এলাকায় একটি স্পট রয়েছে এবং উলিপুর উপজেলার আপনার থেত্রা ইউনিয়নে একটি করা হয়েছে। আমরা দেখেছি এই যে সমাবেশ স্থল যেখানে রয়েছে সেখানে কিন্তু চিকিৎসা অস্থায়ীভাবে চিকিৎসা কেন্দ্র রয়েছে এবং পুলিশের অস্থায়ী ক্যাম্প রয়েছে যাতে আসলে কোনো অপ্রীতিকর ঘটনা আসলে না ঘটে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি উলিপুরের থেত্রা ইউনিয়নের তিস্তার যে তীরবর্তী এলাকা সেখানে রয়েছে। এখানে কিন্তু আজ দুপুরের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন এবং এখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই কুড়িগ্রামের অংশে কিন্তু প্রায় 40 কিলোমিটার এই তিস্তা নদী রয়েছে। এই তিস্তার 40 কিলোমিটার এলাকায় কিন্তু স্থায়ী কোনো প্রকল্প না থাকার কারণে কিন্তু প্রতি বছর কিন্তু তিস্তার যে ভাঙন সেটি কিন্তু অব্যাহত রয়েছে। পাশাপাশি শুষ্ক মৌসুমে কিন্তু তিস্তায় পানি না থাকার কারণে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু চাষাবাদ করতে পারছে না। এছাড়াও আমরা এই তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এরকম আন্দোলন তারা এর আগে দেখেননি। তারা এই আন্দোলন দেখে তারা বুকে আশা পাচ্ছেন যে হয়তো এই আন্দোলনের মাধ্যমে যে তিস্তা মহাপরিকল্পনা সেটা বাস্তবায়ন হতে পারে। বুবলি, এই ছিল কুড়িগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। আমিরুল এবং জুয়েল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, নীলফামারী ও কুড়িগ্রাম থেকে তিস্তা নদীর রক্ষা আন্দোলন নিয়ে বিস্তারিত জানছিলাম। এবার অন্যান্য প্রসঙ্গ। উপদেষ্টা নাহিদ ইসলামী হবেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক। 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন দল। নেতৃত্ব নিয়ে বোঝাপড়া চলছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। প্রধান সংগঠক সার্জিস আলম জানান তিনি সহ আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সামান্থা শারমিন থাকবেন শীর্ষ পদে। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই অভ্যুত্থানের কাণ্ডারীরা কবে নতুন রাজনৈতিক দল গঠন করবে, কারা থাকছে আসন্ন রাজনৈতিক দলটির শীর্ষ পদে, তা নিয়ে জনমনে চলছে জল্পনা কল্পনা। অবশেষে সব কৌতূহলের সমাপ্তি ঘটালেন তারা। জানা গেল আগামী 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আসছে মধ্যমপন্থী নতুন রাজনৈতিক দল। ফেব্রুয়ারির একেবারে শেষের সময়টি 23 থেকে নিয়ে 26 তারিখ, এই সময়গুলোর মধ্যেই আমরা আমাদের আত্মপ্রকাশের বিষয়টিকে সামনে নিয়ে আসতেছি। মতাদর্শিক যে দ্বন্দ্ব তার বাইরে গিয়ে একটি মধ্যমপন্থী রাজনীতির আমরা কথা বলছি। পূর্বতন কারো কোনো রাজনৈতিক পরিচয় এখানে সেই রাজনৈতিক পরিচয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতাকে তিনি যদি উপেক্ষা করে নতুন রাজনীতির সঙ্গে একাত্ম হতে চান তাহলে তার এখানে অংশগ্রহণে কোনো বাধা নেই। গুঞ্জন রয়েছে আগামী 23 ফেব্রুয়ারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে হাল ধরবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান আহ্বায়ক কমিটি গঠনের 1 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে কাউন্সিল। আহ্বায়ক পদটিতে যদি আমাদের নাহিদ ইসলাম ওই পদটিতে তার যে মন্ত্রীর যে পদ সেটি
সেটি ছেড়ে আসার কথা রয়েছে। সেটি যখনই ছেড়ে আসবেন তখনই আমরা তাকে আহ্বায়ক পদটিতে আসার জন্য আমরা আমাদের জায়গা থেকে একটি আবেদন জানিয়েছি বলা যায়, এবং তিনি এখন পর্যন্ত মৌন সম্মতি জানিয়েছেন। আমরা বিশ্বাস করি এখন একটি আহ্বায়ক কমিটি হলো 1 বছরের মধ্যে আমাদের কাউন্সিল হবে, যে কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে সরাসরি বিভিন্নজন বিভিন্ন পদে যাবে। দল গঠনের প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে জানান মুখপাত্র সামান্থা শারমিন। আহ্বায়ক কমিটি বা প্রেসিডেন্সিয়াল কমিটি এইগুলো হচ্ছে এক ধরনের, এটা অভ্যস্ত মানুষ, কিন্তু এটার মধ্যে দিয়ে যে ধরনের ক্ষমতার চর্চা হয় একটা সংগঠনে, সেই ধরনের ক্ষমতার চর্চা আমরা করতে চাচ্ছি না। বরঞ্চ আমরা এই পোস্টগুলোকে দায়িত্বের জায়গা থেকে দেখছি যে এটা ক্ষমতা না, বরঞ্চ দায়িত্ব অর্পণ করা। তাহলে দায়িত্ব অর্পণ করা, এটা যদি এক বা দুই এরকম যদি কেউ প্রায়র হয়ে ওঠেন, তাহলে তার কাছে কিন্তু ক্ষমতা কুক্ষিগত হয়ে যাবে। ছাত্রদল, শিবির, বাম নির্বিশেষে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী এবং ফ্যাসিবাদ বিরোধী যে কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের সদস্য নতুন দলে অংশ নিতে পারবেন বলে জানান আসন্ন দলটির সম্ভাব্য নেতারা। এরকম অনেকেই থাকবে যারা এর পূর্বে হয়তো বিএনপির সাথে রাজনীতি করেছেন, হয়তো জামায়াতের সাথে রাজনীতি করেছেন, ছাত্রদল শিবিরের সাথে রাজনীতি করেছেন, এরকম অনেকেই থাকবে। আমাদের এই দরজাটা ওই যে মানুষগুলো, যেই মানুষগুলোর সাথে এরকম নেতিবাচক কোনো কাজে সম্পৃক্ততা নেই, তাদের জন্য সবসময় খোলা থাকবে। যেখানে ডান বামের যে মতাদর্শিক বাইনারিগুলো আছে সেগুলো প্রধান হয়ে উঠবে না, বরং বাংলাদেশের মানুষের যে স্বার্থের প্রশ্নটি আছে সেটাই এখানে মুখ্য হয়ে উঠবে। নতুন পার্টিতে তাই থাকবে যা অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোনো একটা সেট থেকে কোনো 3 জন মানুষ বা 5 জন মানুষ বা একটা রুমে বসে এটা ফিক্স করার ব্যাপার না। 10 বছরের মধ্যে নতুন এই রাজনৈতিক দল সরকারে থেকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলেও চ্যালেঞ্জ করেন তারুণ্য নির্ভর দলটির সম্ভাব্য কাণ্ডারীরা। জানা যায় সার্জিস আলম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সামান্থা শারমিন থাকছেন শীর্ষ পদে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের নির্ধারিত একাধিক সেশনে যোগ দেবেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। সারাদিনে আজ নির্ধারিত অধিবেশনে মোট 15টি। প্রথম 3 অধিবেশনে নির্ধারিত থাকছে প্রতিরক্ষা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য। তৃতীয় থেকে ষষ্ঠ সেশন অংশ নেবে কৃষি, আইন ও বিচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ 9টি বিভাগ। জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর সপ্তম থেকে একাদশ অধিবেশনে অংশ নেবে পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু, মৎস্য ও প্রাণী সম্পদ, সংস্কৃতি, পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ অংশ নেবে শেষ 4 অধিবেশনে। এর আগে গত রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করবেন। দর্শক, ডিসি সম্মেলনের সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, আজ সম্মেলনে এই পর্বে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? ধন্যবাদ। যেমনটি জানেন যে ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলন, এবং এই জেলা প্রশাসক সম্মেলনের আজকে তৃতীয় দিন। তো এই তৃতীয় দিন বা শেষ দিনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের এখানে উপদেষ্টাদের যোগ দেওয়ার কথা রয়েছে, এবং আজকের প্রথম কার্যদিবস, এই তৃতীয় কার্যদিবসের প্রথম যে অধিবেশন রয়েছে সেখানে যোগ দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ, যিনি দায়িত্বে আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগে। তবে এখানে বলে রাখা প্রয়োজন, তিনি এখানে উপদেষ্টা হিসেবে নন, বরং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দিচ্ছেন। আর আলোচনার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি সম্পর্কে এখনও স্পষ্টভাবে তেমন কিছু আমাদেরকে জানানো হয়নি। আমরা আশা করছি যে এখন যে সেশনটি চলছে সেই সেশনটির শেষ দিকে এসে, গত 2 দিনের মতো আমরা দেখতে পেয়েছি যেভাবে যে সেশনের শেষ দিকে এসে হচ্ছে এখানে সাংবাদিকদের জন্য নির্ধারিত যে স্থানটি রয়েছে সেখানে তারা ব্রিফ করেছেন, এবং কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা বলেছেন, এবং এমনকি যে বিষয়গুলো নিয়ে তারা পরিকল্পনা করছেন ভবিষ্যতে জেলা প্রশাসকদের সাহায্যে যে বিষয়গুলোকে আরও সামনে নিয়ে আসা প্রয়োজন, বা যে বিষয়গুলোর সাথে জেলা প্রশাসকরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, বা যে অভিযোগগুলো বলছেন, বা যে সমস্যাগুলো সেখানে নির্দেশ করছেন, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা এর আগে দেখেছি গত 2 দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু সামনে চলে এসছে, যেমন যে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এবং এটার পাশাপাশি খাদ্য উপদেষ্টা বলেছিলেন যে তিনি রমজানের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন, এবং এক্ষেত্রে ঈদের জন্য মানুষদেরকে বা সাধারণ মানুষকে টিসিবি এবং ওএমএস এর মাধ্যমে
কিভাবে সহায়তা দেওয়া হবে। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বা এই ধরনের যে মন্ত্রণালয়গুলো ছিল, প্রায় সবগুলো মন্ত্রণালয় কিন্তু তাদের গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো ছিল বা যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো তারা জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে যেমন আমরা গতকালকে জানতে পেরেছিলাম যে সেখানে তিনি বলেছিলেন যে করের যে আওতা সেটিকে তিনি বাড়াতে চাচ্ছেন, করের যে মাত্রা বা করের যে পরিমাণ সেটিকে না বাড়িয়ে, অর্থাৎ ব্যক্তিবিশেষের উপর করের যে প্রভাব সেটি না ফেলে বরং যারা ব্যবসায়ী রয়েছে বা ধনিক শ্রেণী রয়েছে তাদের সবাইকে একটি করের আওতায় নিয়ে আসা। তো এরকম যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো কিন্তু মূলত আলোচনার শেষ দিকে এসেই এখানে জানানো হয়েছে এবং আমরা জানতে পেরেছি। তো তারই ধারাবাহিকতায় আজকেও এখানে এখন সেশনটি চলছে। আমরা দেখতে পেয়েছি যিনি এখানে প্রধান অতিথি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে সে আলোচনায় যোগ দিয়েছেন এবং হয়তোবা ঘণ্টাখানেক এই আলোচনা চলবে বা যতক্ষণ তাদের সময়টি প্রয়োজন। তবে এখানে সময় বেঁধে থাকলেও একেবারে সেই সময় শেষ হচ্ছে তেমনটি কিন্তু বলা যাচ্ছে না। তো সেই আলোচনা শেষের পরে তারা এখানে আসবেন, সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং তখন আমরা জানতে পারবো যে কি কি বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে তাদের কথা হয়েছে এবং কি কি বিষয়ে তারা পরামর্শ দিয়েছেন বা জেলা প্রশাসকের উপর কি নির্দেশ তারা দিয়েছেন। তো জেলা প্রশাসক সম্মেলন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। রাজনৈতিক কারণে যদি সময় দেয়া না হয় তাহলে সেটির দায় সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সোমবার ডিসি সম্মেলনের সন্ধ্যার অধিবেশনে অংশ নিয়ে নিজ নিজ দপ্তরের কাজে জেলা প্রশাসকদের সহযোগিতা চান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের সন্ধ্যার অধিবেশনে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় আঞ্চলিক সম্পর্কের উন্নয়ন ও পার্বত্য অঞ্চলের শিক্ষার প্রসার নিয়ে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ডিসিদের প্রতি আমাদের নির্দেশনা ছিল যে তাদেরকে ডেভেলপমেন্ট প্রসেসে একাত্ম হতে হবে এবং ডেভেলপমেন্ট কিভাবে হওয়া দরকার আমাকে ব্যক্তিগতভাবে তারা যেন অ্যাডভাইস করে যে আমি সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। এটাই ছিল তাদের প্রতি আমার গাইডেন্স। সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, নারী, শিশু এবং বয়স্কদের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় জেলায় প্রশাসকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংস্কারের জন্য বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান তার। যুক্তির জায়গা থেকে, বিজ্ঞানের জায়গা থেকে একটা ন্যূনতম সময়সীমা লাগে, নইলে এটা করা যায় না। এবং সেই জায়গাটির থেকে এই সময়টুকু এই কি বলে সরকারকে দিতে হবে। সেটা যদি দেওয়া যায় আমি মনে করি কিছু খুবই প্রয়োজনীয় সংস্কার হবে। সম্মেলনে জুলাই অভ্যুত্থানের তথ্য সংগ্রহের অগ্রগতি, প্রত্যন্ত অঞ্চলের ইন্টারনেট সমস্যা ও ভার্চুয়াল অপতথ্য নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এছাড়া গুজব এবং মিথ্যা তথ্য বা অপতথ্য যে প্রবাহ সোশ্যাল মিডিয়া, সেই বিষয়ে তারা উদ্বেগ জানিয়েছে বিভিন্ন জায়গায় যে এরকম। তো এই জায়গায় আমরা যে ধরনের উদ্যোগগুলো নিচ্ছি তথ্য সম্প্রচার বা আইসিটি মন্ত্রণালয়ের অধীনে, সে সম্পর্কে তাদের অবহিত করেছি। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে মঙ্গলবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আজ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 16 আসামিকে হাজির করা হবে। তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর চিফ প্রসিকিউটরের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে 17 ডিসেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। আজ হাজির করা হবে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এর আগে গত 18 নভেম্বর 16 জনের মধ্যে 9 মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
যশোরের জাফর হোসেনকে সাইপ্রাস নেয়ার কথা বলে রাশিয়ায় পাঠিয়ে দেয় দালাল চক্র। সেখানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ট্রেনিং করতে তাকে বাধ্য করে রাশিয়ান আর্মিরা। এখন শুধু প্রাণ নিয়ে দেশে ফিরতে চান জাফর। সেই সঙ্গে মালয়েশিয়া প্রবাসী জাফরের ছোট ভাই বজলুর রহমান বৈধ কাগজপত্র না থাকায় খাটছেন জেল। সন্তানদের এই অবস্থায় দিশেহারা দরিদ্র মা বাবা। সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। দুই সন্তানের বাবা যশোরের চাচরা ইউনিয়নের জাফর হোসেন। স্বপ্ন ছিল সাইপ্রাস গিয়ে ঘুরাবেন ভাগ্যের চাকা। তাই ৮ লাখ টাকা ঋণ করে স্থানীয় দালাল মাহবুবুর রহমানের পরামর্শে ঢাকায় এসে সে টাকা তুলে দেন বনানী ৪ নম্বর রোডের ড্রিম হোম ট্রাভেলস নামক এজেন্সির হাতে। দেশ ত্যাগের পর সৌদি আরব, দুবাই হয়ে কয়েক হাত বদলের পর ২০ লাখ টাকায় জাফরকে রাশিয়ায় বিক্রি করে দেয় দালাল চক্র। সেখানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ট্রেনিং করতে তাকে বাধ্য করে রাশিয়ান আর্মিরা। চলে অমানবিক নির্যাতন। দুবাইতে নিয়ে গেছে, কোন জায়গাটা ওকে নিতে রাশিয়ায় পাঠাইছে। রাশিয়ায় যেয়ে আমার ছেলে প্রথম কিছু বললে না, শুধু একদিন একটু বলে, মা আমি তো আর বাঁচবো না, আমি তোমাকে বুকে দেশে মনে হয় তোমাকে বুকে ফিরে যেতে পারবো না। তাকে মারধর করা হয়, তাকে খাদ্য দেওয়া হয় না। সরকারের কাছে আমার একটা আবেদন, আমার স্বামীকে ফিরে পেতে চাই। বর্তমানে পলাতক ড্রিম হোম ট্রাভেলসের মালিক এম আবুল হাসান। এদিকে স্থানীয় দালাল মাহবুবুর রহমানও সব অস্বীকার করছেন। অফিসে দেওয়ার পরে টাকা পাসপোর্ট দেওয়ার পরে রাশিয়ায় সাইপ্রাসে ভিসা হয়নি, লাস্টে টাকা পাসপোর্ট ফেরত দেওয়ার পরে কোন দিকে গেছে না গেছে এটা আমি বিষয় জানি। বড় সন্তানের দুশ্চিন্তায় দিশেহারা পরিবারটির আছে পাওনাদারদের চাপও। অন্যদিকে ছোট ছেলে মালয়েশিয়া প্রবাসী বজলুর রহমানের বৈধ কাগজপত্র না থাকায় আটক হয়ে খাটছেন জেল। তাই কিছু ছিল বেঁচে কিনে সব বিদেশ পাঠাইছি। এখন আমার এমন যাচ্ছে দুর্ঘটনায় যে আমি যৌন বেচতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না। আমার হাজবেন্ড আজকে 23 দিন ধরা খাইছে, সেখানে খুবই কষ্ট, প্লাস মারধরও করে। গেল ৬ ফেব্রুয়ারি বিমানবন্দর এলাকা থেকে ড্রিম হোম ট্রাভেলস এজেন্সির সদস্য ফাবিহা জেরিন তামান্নাকে আটক করেছে সিআইডি। বিভিন্ন প্রলোভনে রাশিয়ায় ১০ জনকে পাচারের কথা স্বীকারও করেছে সে। তাদের মধ্যে একজন নাটোরের হুমায়ুন কবির এরই মধ্যে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ অবস্থায় শুধু সরকারি উদ্যোগী পাচার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পারে বলছে বেসরকারি সংস্থা রাইটস। সরকারি প্রক্রিয়া ছাড়া আর যারা পাঠাইছে এরাই দায়ী। এখন এই ছেলেটার যদি কোনো দুর্ঘটনা ঘটে, এজন্য দায়ী তো যারা পাঠাইছে তারা। জাফরকে ফিরিয়ে আনতে এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও তৎকালীন প্রক্টর অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা। সেই থেকে প্রতি বছর শহীদ জোহার স্মৃতিতে নানা কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সবার পক্ষ থেকে দাবি উঠেছে এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর শামসুজ্জোহার নিহতের দিনকে শিক্ষক দিবস ঘোষণার দাবি আগে থেকে জানিয়ে আসছিলেন শিক্ষক শিক্ষার্থীরা। জুলাই আগস্ট বিপ্লবেও শিক্ষার্থীরা স্মরণ করেন শামসুজ্জোহাকে। এবার ভিন্ন প্রেক্ষাপটে সেই দাবি জোরালো হয়েছে। ৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেন ফটক, এখানেই মূলত স্যার ছাত্র জনতাকে ঢাল হিসেবে তিনি ছিলেন আর কি। স্যার যেটা বলছিলেন যে আমাদের ছাত্রদের গুলি করার আগে যেন সেই গুলিটা আমার বুকে লাগে। বছরের অনুপ্রেরণা আজও আমাদের অনুপ্রাণিত করে, তাই আমরা মনে করি এটা অবশ্যই জাতীয় দিবস হওয়া দরকার। আমরা তার সেই অবদানের যে একটা স্বীকৃতি স্বরূপ জাতীয় একটা শিক্ষক দিবস হিসাবে যে ঘোষণা করার দাবিটা আমরা রাখতেছি। এরই মধ্যে জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়করা এই দিনটিকে শিক্ষক দিবস ঘোষণার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন। দাবি আদায়ে আগামীতে কর্মসূচি দেওয়ার পথে হাঁটছেন তারা। অনুকরণ করার অনেকে চেষ্টা করছে, কিন্তু জোহা স্যার একজনই ছিল। এই জন্য যে কোনো মূল্যেই যদি বিপ্লবের পরে সব কিছুই সংস্কার হয়, যেই জোহা স্যারকে ধারণ করে আবু সাইদ ভাই জীবন দিতে পারলো, তাহলে সেই জোহা স্যারের এই দিবসটাকে অবশ্যই এই জুলাই বিপ্লবকে ধারণ করে হোক বা ৬৯কে ধারণ করে হোক, এটাকে জাতীয়করণ করতে হবে, জাতীয় শিক্ষক দিবস হিসেবে অবশ্যই ঘোষণা করতে হবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত বিশ্ববিদ্যালয় প্রশাসনও। তো আবারও আমরা নতুন একটা প্রেক্ষাপট এসেছে, আমি মনে করি এটা অবশ্যই হওয়া উচিত। কারণ জোহা স্যার শুধু রাজশাহী ইউনিভার্সিটির নয়, রাজশাহী ইউনিভার্সিটির জোহা শহীদ দিবস হিসেবে এটা পালন করে আসছে দীর্ঘদিন থেকে, কিন্তু আমি মনে করি জোহা স্যার বাংলাদেশের একটা অ্যাসেট, বাংলাদেশের গর্ব।
তো সেই হিসেবে আমি মনে করি এটা একটা জাতীয় দিবস হিসেবেই এটা পালন হওয়া উচিত বলে মনে করি। বিশ্ববিদ্যালয় 1969 সালের 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে পাক হানাদার বাহিনীর নির্যাতনে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর অধ্যাপক শামসুজ্জোহা। সেই থেকে দিনটিকে জুয়া দিবস হিসেবে স্মরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সচল জীবনে দৃষ্টিশক্তি হারিয়ে এখন জীবিকা নির্বাহ করেন মোটরসাইকেল মেকানিকের কাজ করে। অন্ধ হলেও তার প্রখর মেধাশক্তিতে মোটরসাইকেলের শব্দ শুনেই বুঝতে পারেন গাড়ির সমস্যা। এমনকি তার পরিচিত কেউ তার পাশ থেকে গাড়ি চালিয়ে গেলেই শব্দ শুনে নাম ধরে ডাক দেন, বলতে পারেন তার নাম। আর্থিক অসচ্ছলতায় এমন এক ব্যক্তির দুরবস্থার কথা তুলে ধরেছেন সহকর্মী জালিস মাহমুদ, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। হোসেন আলীর জন্ম ঢাকার আজিমপুরে। আর্থিক অসচ্ছলতায় 10 থেকে 12 বছর বয়স থেকে বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল গ্যারেজে কাজ শুরু করেন। সেখানে প্রথম হাতে খড়ি, তারপর বিভিন্ন জায়গায় কাজ করে দক্ষতার সঙ্গে কিছু সঞ্চয় করেন। প্রায় 35 বছর আগে তিনি ঢাকা থেকে পিরোজপুরের মাঠবাড়িয়া চলে আসেন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু 10 বছর আগে ব্রেন স্ট্রোকের কারণে দৃষ্টিশক্তি হারান তিনি। তবে থেমে থাকার মানুষ ছিলেন না হোসেন আলী। অন্ধ অবস্থায়ও মোটরসাইকেল মেকানিকের কাজ করছেন তিনি। একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু দৃষ্টিশক্তি না থাকায় আয় আগের চেয়ে কিছুটা কম। আমি বলছিলাম যে আব্বু তোমার কাজ করার দরকার নেই, বলে না বাবা আমি কাজ করি, এই কাজের তুলনায় দেখা যায় টাকার তো কোনো বিষয় না, আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, 10 জনের সাথে কথা বলতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। দৃষ্টি ফিরিয়ে আনতে বছরে 2 বার ইনজেকশন নিতে হয়, যার মূল্য 35,000 টাকা। কমায় থাকার কারণে এটি তার জন্য বড় বোঝা। প্রায় 1.5 বছর চিকিৎসা খরচ নিজেই চালিয়ে পরে অন্যের কাছে হাত পেতে সাহায্য চেয়েছেন তিনি। তবে অনেকেই এতে বিরক্ত হয়েছেন। আমি অনেক মাসের বাসা গিয়েছি, এই কষ্টের কথা বলা যায় বলা মানে কারণে মানুষ দেহে হোসেন ভালো ম্যাটার। আমি গেছি 1 দিন 2 দিন 3 দিন পরে আর সে আমাদের কথা বলে না। এ দুর্ঘটনার পর সমাজ সেবা সহযোগিতা হাত বাড়িয়েছেন এবং সম্ভব সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা তাকে আমাদের প্রতিবন্ধীর যে ভাতার আওতায় আমরা নিয়ে আসছি, আমরা রীতিমতো তাকে ভাতা দিচ্ছি, ভাতা পাচ্ছেন। তার চিকিৎসায় সমাজের বিত্তমানরা সাহায্য করবেন, এমনটাই দাবি হোসেন আলীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সম্ভাবনা থাকলেও নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাবে ভোলার অনিন্দ সুন্দর দ্বীপ চরকুকরি মুকরিতে আসছে না আশানুরূপ পর্যটক। যারাই আসেন তাদেরকে পড়তে হয় নানা ভোগান্তিতে। জোয়ার ভাটার প্রভাবে দ্বীপে ওঠানামায় দুর্ঘটনার চরম ঝুঁকিতে পর্যটকরা। এতে সেখানে ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন অনেকে। সহকর্মী ছোটন সাহার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। দেশের অন্যতম পর্যটন স্পট চরকুকরি মুকরিতে প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। পর্যটকদের মুগ্ধ করতে কি নেই এখানে। বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, সমুদ্রের বিশাল জলরাশি, দূর পর্যন্ত ছড়িয়ে থাকা বালুকাবেলা আর নানা প্রজাতির বন্যপ্রাণী। তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে দিন দিন কমছে এই অপরূপ দ্বীপের প্রতি পর্যটকদের আগ্রহ। ঘাটের সমস্যা আছে, অনেকগুলো সমস্যা হয়, কারণ যাত্রী আসে অনেকে দেখা গেছে পানি ঝড় ভাটার নদী, তো পানি আপনার কম থাকে আপনি যাত্রীরা নামতে হয় কাদার ভিতরে। আমাদের এখানে একটা সুন্দর একটা আপনার পল্টন হস্টেল হইলে দেখা গেছে যাত্রী ওঠানামা খুব ভালো হবে। এই দ্বীপে পৌঁছানোর যাত্রাপথ যেন এক দুঃসাহসিক অভিযানের চেয়ে কম কিছু নয়। নির্দিষ্ট কোনো নৌ পরিবহন ব্যবস্থা না থাকায় পর্যটকদের চরকচ্ছপিয়া ঘাট থেকে লঞ্চ, ট্রলার কিংবা স্পিডবোটে করে দ্বীপে যেতে হয়। কিন্তু দ্বীপে নামার নিরাপদ কোনো ঘাটের ব্যবস্থাও নেই। যে সামান্য কাঠের জেটি রয়েছে সেটি পুরনো ও নড়বড়ে হয়, দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। একটা লঞ্চ বিললে আর একটা লঞ্চ বিরার জায়গা থাকেন, এই কারণে যাত্রী পর্যটকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা নেই এই দ্বীপে। এতে কুকরি মুকরিতে রাত কাটাতে আসা পর্যটকদের হতাশ হতে হয়। যদি হোটেল বা রিসোর্ট হয় তাহলে ভ্রমণ পিপাসুরা আরো আসবে, যানবাহন চলাচল ব্যবস্থাটা একটু উন্নত হয় তাহলে পর্যটকরা আসবে। শুধু অবকাঠামো সংকটই নয়, পর্যটকদের জন্য এখানে নেই কোনো নির্দিষ্ট যানবাহনের ব্যবস্থাও। মোটরসাইকেল বা অটোরিকশায় যাতায়াত করে গেলেও তাও অত্যন্ত ব্যয়বহুল। ফলে এখানকার দর্শনীয় স্থান দেখার সুযোগ হয় না অনেকের। এখানে অটো গাড়ি যেখানে 10 টাকার ভাড়া এখানে 50 টাকা চায়। দেখা যাচ্ছে কি আমরা 5 জন উঠলাম 500 টাকা গাড়ি ভাড়া চাবে। তো দূর থেকে মানুষ আসবে, এখানে শুধু গাড়ি ভাড়া যদি এমন ভাবে চায়
তাহলে তো মানে পর্যটকটা এখানে আইসাও কোনো কিছু পাবে না। এইসব সমস্যার সমাধান জরুরি বলে মনে করছে বন বিভাগ। আমি মনে করি ঘাটের একটা দরকার আছে, লঞ্চ আসা বিরানোর জন্য এবং লঞ্চ আবার পুনরায় আবার যাওয়ার জন্য। প্রতিদিন ট্রলার এবং লঞ্চ স্পিড বোট এখানে যাতায়াত করে চরপেশনের সাথে একটা কোঅপারেশন করার জন্য লঞ্চ ঘাটটা একটু ভালো করার দরকার। নিরাপদ যাত্রা সহ সব সমস্যার সমাধান চান এখানে ঘুরতে আসা পর্যটকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।